যে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে, তার মানে কি আওয়ামী লীগ এখন লাশ হিসেবে তো কবরে গেছেই, ওইটার আসলে এখন কোনো অস্তিত্ব নাই, ওটা পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। তাকে যেন হেঁটে আসতে না হয়, সে বিমানবন্দরে আসুক অথবা সীমান্তে আসুক, সে যেন গাড়িতে করে আসতে পারে। আমার বিশ্বাস পুলিশের কাছে এনাফ হাত করা আছে, তারা এত আসামির মধ্যেও তাকে একটা হাত করা পড়ানোর ব্যবস্থা করতে পারবেন। মানে উনি বারবার আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, মানে এর দরকার নাই তো। আওয়ামী লীগ চাই বিএনপি সরকারের পতন, আবার আমাদের জামাত ইসলাম সহ যে 9 দলীয় জোট, এখন তো 2 দল বের হয়ে গেছে, 9 দলীয় জোট, তারাও চায় আসলে বিএনপি সরকারের পতন। ইন্ডিয়া এখন মানে 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 কুত্তা ঠেলার মতো অবস্থা হয়েছে আর কি, তার দেশ থেকে বাইর করতে পারে কিনা এখন। সেই সময় কিন্তু মানুষের মুখে স্লোগান ছিল হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। আমি এই স্লোগান দিয়েছি, ফুয়াদ ভাই দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশে আছেন, যারা সমর্থকরা আছেন, তাদের এই প্রশ্নটাকে সিরিয়াসলি বোঝা দরকার যে শেখ পরিবারের ছেলেমেয়েরা কেউ বাংলাদেশে বিয়ে করে নাই, সবাই বিদেশি সাদা নাগরিক অন্য ধর্মের লোকদেরকে বিয়ে করেছেন। রাশেদ খান, আপনাকে দিয়ে একটু শুরু করব। জি, সবাইকে শুভেচ্ছা। দেখেন, যে শেখ হাসিনা তার মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে, সে আবার বাংলাদেশে ফিরবে, এটা কি আসলে বিশ্বাস করা যায়? শেখ হাসিনার বাংলাদেশে ফেরার মতন বাস্তবতা নাই। পালিয়েছে তো পালিয়েছে, বরং তার লাশটাও বাংলাদেশে আসলে ফেরত আসবে কি না সেটি নিয়েও সন্দেহ সংশয় আছে। বাংলাদেশে যারা সরকারে আছে, যারা আমাদের অপোজিশনে আছে, হ্যাঁ, আমাদের ভিতরে নানান বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সবাই কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি, এবং সবার কমন শত্রু গণহত্যা, মানে যে গণহত্যা চালিয়েছে। সুতরাং এই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা বাংলাদেশে নিজেকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য ফেরাবে না, বরং আরেকটি 11 তৈরি করা যায় কিনা সেই ধরনের অপচেষ্টা আছে। এবং সেই চেষ্টার অংশ হিসেবে ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবে এ ধরনের একটি ফাঁকা আওয়াজ মাঠে ছেড়ে দিয়েছে, এবং সে দেখতে চায় যে তার নেতাকর্মীরা মাঠে নামে কিনা। একটি আলটিমেটাম দিয়েছে, ডিসেম্বরে ফিরবে। গতকাল সাংবাদিকরা, আমি যতটুকু বিবিসির যে সংক্ষিপ্ত পরিবেশন সেটি দেখলাম, সেখানে বিবিসি যেটি বলছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি কত তারিখে ফিরবেন। সে কোনো তারিখের কথা না বলে সে বলছে ডিসেম্বরেই ফিরব। এছাড়া আরেকটি যে মন্তব্য শুনলাম, গণহত্যার জন্য সে আসলে অনুতপ্ত কিনা, ক্ষমা চায় কিনা। সেক্ষেত্রে শেখ হাসিনা নিজে উত্তর না দিয়ে তার ছেলেকে দিয়ে উত্তর দেওয়ালো, এবং সজীব ওয়াজেদ জয় বলল যে যেমনিভাবে পুলিশের হত্যাকারীরা দায়মুক্তি পেয়েছে, ঠিক একইভাবে যারা গণহত্যা চালিয়েছে তারা ওইভাবে দায়মুক্তি চায়। মানে কি? মানে দেখেন, এত বড় অপরাধ করলো, এদের মধ্যে ন্যূনতম অনুতপ্ত বোধের জায়গাটা নাই। সুতরাং বাংলাদেশের জনগণ কিভাবে আওয়ামী লীগকে ফেরাবে, কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করবে? আওয়ামী লীগ মনে করে যে আমরা অতীতে 21 বছর পরে ফিরেছি। দেখেন ওই সময়কার বাস্তবতা, ওই সময়কার মানে মানুষের যে চিন্তা চেতনা, এবং বিশেষ করে ওই সময় মানুষ তো এত বেশি আধুনিক ছিল না, তথ্য প্রযুক্তি এত বেশি স্ট্রং ছিল না। এখন মানুষের হাতে হাতে মোবাইল, এবং সবথেকে বড় বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? দেখবেন আমাদের প্রতি বছরেই ফেসবুক কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আসলে গত বছর কি ঘটেছিল। তার মানে কি? তার মানে বছর বছর অন্তত এই ডিজিটাল যে মাধ্যমগুলো আছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা সবাই ব্যবহার করি, ঠিক নিত্য পণ্যের মতনই বলা যায়। প্রতিদিনই আমরা অসংখ্যবার আমরা এই ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, আমরা এটা ইউজ করতেছি। আমাদের সামনে মানুষের যে চিৎকার, রক্ত, মানুষকে কিভাবে গুলি করে হত্যা করেছিল, এই দৃশ্যগুলো আমাদের সামনে প্রতিনিয়ত ভাসতেছে। তার মানে যতদিন আমার কাছে মনে হয় যে এই আধুনিক যুগের যে আপনার প্রযুক্তিগুলো আমাদের কাছে আছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি ফেরা আসলে সহজ হবে না। তবে সেক্ষেত্রে একটি চিন্তা হলো, যেটি নিয়ে অনেকেই কথা বলেছে, যে রিকনসিলিয়েশন, এটি নিয়ে আসলে কী করা যায়। দেখেন, আমাদের স্পষ্ট বার্তা হলো দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং যেটি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচার কিন্তু চলছে। তো সেক্ষেত্রে বিচারের পরে যদি দেখা যায় যে আওয়ামী লীগের অমুক কোনো অপরাধ করে নাই, ওকে, আওয়ামী লীগের বাইরে যদি তারা কোনো দলে যুক্ত হতে চায় বা নতুন দল গঠন করে রাজনীতি করতে চায়, করতেই পারে। কিন্তু যে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে, তার মানে কি আওয়ামী লীগ এখন লাশ হিসেবে তো কবরে গেছেই, ওইটার আসলে এখন কোনো অস্তিত্বও নাই, ওটা পচে গেছে, মাটির সাথে মিশে গেছে।
সুতরাং আওয়ামী লীগের বা শেখ হাসিনার ফেরা এত সহজ হবে না। জি ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আমি একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে যাই। আপনি নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে যেসব সংবাদ এসেছে সেই সংবাদগুলো আপনি দেখেছেন। আসলে ফেরার পথ কি আসলে এতটা সহজ কিনা? ধন্যবাদ। ফেরার পথটা আসলে খুবই সহজ, অল্প একটু দূর, বেশি দূরে না তো আপনার। সে চাইলে আসাম সীমান্ত দিয়ে ঢুকতে পারবে, পশ্চিমবাংলা সীমান্ত দিয়ে ঢুকতে পারবে, সে চাইলে বিমানে আসতে পারবে। যেখান থেকে আসুক, আমরা তো পুরো দেশবাসী তাকে রিসিভ করবার জন্য অপেক্ষা করছি। এবং আমার বিশ্বাস সরকারের প্রতিনিধি এখানে আছেন, ওনারা ফুল কেনার টাকা দিবেন। শাহবাগ থেকে যে পরিমাণ ফুল কেনা লাগে, লাল গালিচা দেবেন এয়ারপোর্ট থেকে অথবা সীমান্ত থেকে, কাশিমপুর কেরানীগঞ্জ থেকে। আমাদের পুলিশের প্রিজন ভ্যানগুলো অনেক ব্যস্ত থাকে, তারপর নিশ্চয়ই একটা প্রিজন ভ্যান অবশ্যই পাওয়া যাবে, তাকে যেন হেঁটে আসতে না হয়। সে বিমানবন্দরে আসুক অথবা সীমান্তে আসুক, সে যেন গাড়িতে করে আসতে পারে। আমার বিশ্বাস পুলিশের কাছে এনাফ হাতকড়া আছে, তারা এত আসামির মধ্যেও তাকে একটা হাতকড়া পরানোর ব্যবস্থা করতে পারবেন। তো সার্টেনলি এটা খুবই ইজি একটা ব্যাপার। তো উনি আসুক, আমরা চাই উনি আসুক। মানে উনি বারবার আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, মানে এর দরকার নাই তো। দেখা যদি না দাও বন্ধু, কথা কইও না। তা আমরা সবাই তাকে দেখতে চাই, সে আসুক দেশে। সে বাংলাদেশের নাগরিক তো, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ব্যাপারে তো আমাদের কারোর মধ্যে কোনো ইয়ে নাই। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে ফেরবার সব রাইট আছে। তার কাছে যদি পাসপোর্ট না থাকে, তিনি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে যদি আবেদন করেন, তাহলে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। তো তাকে দেশে ফেরার ব্যাপারে তো আমি কোনো বাধা দেখতে পাচ্ছি না। এবং বাংলাদেশ সরকারের কোনো আইনি অধিকার নাই তিনি যদি দেশে আসতে চান তাকে বাধা দেবার অথবা ফিরায় দেবার, অথবা তিনি বিমানে আসতে চাইলে তার বিমান ঢুকতে দেওয়া হবে না, এটা করবার সুযোগই নাই। তিনি চাইলে দেশে আসবার সকল আয়োজন অলরেডি রেডি করা আছে। এবং উনি যদি আরও কিছু আয়োজন করতে চান, ওনার নেতাকর্মীরা যারা পলাতক অবস্থা থেকে 10টা বিমানে নাকি করিডোরে আসবেন শুনলাম, কি ধরনের প্রাইভেট জেট টেট করে আসবেন। সবাই আসুক, আমরা সবার জন্য প্রিপেয়ার। তো সবাই বাংলাদেশি নাগরিক ফিরে আসুক এবং ওনার পরিবারের সদস্যরা তাড়াতাড়ি ফিরলে ভালো হবে। কারণ পত্রিকায় দেখলাম যে উনি সর্বশেষ 3-4 তারিখ পর্যন্ত এনশিওর করেছেন শেখ পরিবারের চাকর বাকর, পিয়ন, পাইক পেয়াদা যারা আছে এরা পর্যন্ত পালাইছে কিনা। পালানোর পরে এনশিওর করার পরেই তিনি ইন্ডিয়ার সাথে ডিল করে ইভেন সীমান্ত ডিলও করছেন। এই যে দেখেন 50,000-50,000-এর উপর লোক পালাইছে সীমান্ত দিয়ে, বিএসএফের গুলিতে একটা লোক মরল না কেন? লোক মারা গেছে হিউম্যান ট্রাফিকিং, অন্য টাকা পয়সা লেনদেনের যারা মানুষ পাচার করে তাদের গোলাগুলিতে 1-2টা আওয়ামী লীগের নেতা মারা গেছে। বিএসএফের গুলিতে মারা গেল না কেন? কারণ বিএসএফ অ্যালাউ করছে আওয়ামী লীগের নেতাদের পলায়ন করাটাকে। এবং আমাকে ইন্ডিয়ান বেশ কিছু সোর্স বলছে যে আপনারা ভিসা দিচ্ছেন না কেন? তারা তো বলতেছে যে আমরা বিদেশি নাগরিক হিসেবে পশ্চিম বাংলায় 50,000-এর বেশি নাগরিক একসাথে আমরা অ্যালাউ করি না, আমরা ভিসাটা এমনভাবে প্রসেস করি আর কি। তো আওয়ামী লীগ পালানোর পরে এই সংখ্যাটা 50,000 পার হয়ে গেছে। এখন তাদেরকে তো সার্ভেলেন্সের ভিতর রাখা লাগে, তাদেরকে তো সিকিউরিটি গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা লাগে। এর বেশি লোক আসলে আমরা এটা আসলে ম্যানেজ করতে পারবো না, আমরা তাদেরকে সার্ভেলেন্সের মধ্যে রাখতে পারবো না। এবং এই জন্য দেখবেন যে তারা অ্যালাউ করেই এই ক্রাউডটা কিন্তু কন্ট্রোল করেছে। কিছু মুম্বাইতে পাঠাইছে, কিছু দিল্লিতে পাঠাইছে, টাকা পয়সা যার যেভাবে সামর্থ্য আছে সব কিছু মিলায়। তো আমরা বোধ করছি যে ওনার ফিরতে তো ওনার শুধু সদিচ্ছার ব্যাপার, উনি ওনার পরিবার, ওনার পাইক পেয়াদা, ওনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ফিরুক, আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয় যেতে চাই। বিশ্বব্যাপী রাজনীতির ইতিহাসই তো আসলে দেখা যায় যে যারা বিভিন্ন অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে ক্ষমতাচ্যুত হয়েছেন বা পালিয়ে গেছেন বিভিন্ন দেশে, তাদের ভেতরে হাতে গোনা 3 থেকে 4 জনের আসলে পরবর্তীতে তারা ফিরতে পেরেছিলেন এবং ক্ষমতায় বসেছিলেন। বেশিরভাগই শাস্তির মুখোমুখি হয়েছেন, আর অনেকে যেসব দেশে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন তারা সেখানে মারা গেছেন। তো আসলে এই যে ফিরে আসার বিষয়টা কেন বারবার হঠাৎ করে আওয়ামী লীগপন্থী যারা আছেন তারা এই জায়গাটাতে কেন বারবার একই কথা বলছেন যে ডিসেম্বরে ফিরে আসবেন? দেখেন, ওই যে গণ অভ্যুত্থানে পালানোর পরে কোনো স্বৈরাচার ক্ষমতায় ফিরে আসে নাই। দক্ষিণ আমেরিকার 1-2টা ঘটনার কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনীর কুয়ের কারণে সে ক্ষমতাচ্যুত হয়েছে, গণ অভ্যুত্থানের কারণে। ফিলিপাইনে মার্কোস জুনিয়রের কথা বলা হচ্ছে। মার্কোস জুনিয়রের তো আপনার গণ অভ্যুত্থানে 80-র দশকে সে তো ক্ষমতা থেকে পালায়নি, সে তো বাচ্চা ছেলে, সে বিদেশে বড় হয়েছে। 30-35 বছর পরে সে এসে দল করেছে, রাজনীতি করেছে, গণতন্ত্র করেছে, ভোটে জিতে এসছে। অতএব পতিত কোনো স্বৈরাচার ফিরে আসে নাই। এর কাছাকাছি এক্সাম্পল বললে আমাদেরকে এরশাদকে বলতে হবে। এখন আমি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনকে অনেকে গণ অভ্যুত্থান বলে, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি না, এটা স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল। এরশাদের এখানে পতন হয়েছে এবং এই পতনটা এরকম কোনো ভায়োলেন্ট কিছু হয়নি। এরশাদের পুরো 9 বছরের টেনিউরে আমি যতটুকু জানি 30 জনের বেশি লোক মারা যায় নাই,
পুরো 9 বছরে। তার ব্যাপারে অনেক কথা বলা হয় না, স্বৈরাচার, গুলি করে লোক মারছে, হ্যাঁ সত্য, ঢাকাতে মিছিলে গুলি করছে, আওয়ামী লীগের প্রোগ্রামে চিটাগাংয়ে গুলি করে লোকজন মেরেছে, সব মিলিয়ে 30 জনের বেশি হবে না। 100-র উপরের লোক পার ডেতে হত্যা করেছে হাসিনা, এইরকম দিনের সংখ্যাও কয়েক ডজন। মানে পার ডেতে 100-র উপর লোক সে হত্যা করেছে, এরকম দিনের সংখ্যা কয়েক ডজন। তো সেই রকম একটা জায়গায় গণহত্যা করে তিনি আবার ক্ষমতায় ফিরবেন, এমন ঘটনা যদি কখনো ঘটে থাকে, তাহলে পৃথিবীর আমাদের যে ইতিহাস পড়া, আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স, এগুলো সব কিছু আবার নতুন করে আমাদের পড়তে হবে এবং এগুলো রিভাইজ করতে হবে আবার। তারপরে হচ্ছে যে তাহলে ফেরার আলোচনা কেন? ফেরার আলোচনার একটা বড় জায়গা হচ্ছে আওয়ামী লীগের বয়স দেখেন, 49 সালে দল তৈরি হওয়া একটা দল, যাদের আংশিক একটা অংশের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এই দলটা দিল্লির পারপাস সার্ভ করতে পেরেছে সাকসেসফুলি, যে কারণে লম্বা সময় সে ক্ষমতায় থেকেছে, প্রায় 25-26 বছর। জাতীয় পার্টি যোগ করলে এটা 9 বছর। এই টিম বি টিম হিসাবে তারা একসাথে কাজ করেছে। তাহলে এত লম্বা সময় যারা ক্ষমতা কাঠামোতে ছিল, এবং এই ক্ষমতা কাঠামোর তো একটা বিশাল এস্টাবলিশমেন্ট তার আছে এই রাষ্ট্রে, তার বিশাল চাটুকার গণমাধ্যম আছে, সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, পেশাজীবী আছে, সকল পেশায় তার লোক আছে। অতএব এই বিশাল গোষ্ঠী তো সাডেনলি আপনার নাই হয়ে যাবে না, তার তো একটা ভয়েস আছে। তার এই ভয়েসটা এখন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। এই সোশ্যাল পাওয়ার, এই সোশ্যাল এস্টাবলিশমেন্ট রিপ্লেস করতে একটা সময় লাগবে। এই সময়টা পর্যন্ত কি হচ্ছে? আলোচনাটা হচ্ছে, তর্কটা হচ্ছে, এই মানুষগুলো আসলে কোথায় আছে, কিভাবে আছে। সে ঝটিকা মিছিল করছে, সে কদিন আগে দেখলেন টেলিগ্রাম গ্রুপে 400-র উপরে আওয়ামী শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারা টেলিগ্রামে সিক্রেট গ্রুপ করে তারা সেখানে মিটিং টিটিং করছে। শেখ হাসিনার হোমকামিং, প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তারা কি করবেন না করবেন, মিছিল মিটিং করবেন। তো এখন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে তদন্ত কমিটি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম 6 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে তারা, বাকিদের ব্যাপারে তদন্ত চলছে। তো আমরা দেখি আওয়ামী লীগের মানে 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 হাড় অথবা ঘাড় কতটুকু মোটা, কতদিন তারা এটা সাস্টেইন করতে পারেন, এটা আমরা দেখতে চাই। জি, ধন্যবাদ। রাশেদ খান, এবার একটু আপনার কাছে আসি। সাজাপ্রাপ্ত আসামি দেশের বাইরে বসে বক্তব্য দেয়, এবং যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তিও আছে, তো সেক্ষেত্রে আসলে সরকার এই বিষয়টাকে তারা কিভাবে ডিল করতে চায় একটু আমাদেরকে জানাবেন। দেখেন, যত চুক্তি থাকুক না কেন, ভারতের যদি সদিচ্ছা না থাকে, সেক্ষেত্রে নানান ধরনের অজুহাত সামনে আসবে। এই যে গতকাল শেখ হাসিনা অডিও ভার্সনে তার বক্তব্য উত্থাপন করলো, দেখেন এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু শক্ত অবস্থান নিয়েছে বিবৃতি প্রদানের মাধ্যমে, সেটি অবশ্যই আপনিও দেখেছেন। শেখ হাসিনার এই যে আস্ফালন, এই আস্ফালন করার আসলে সুযোগটা কেন পাচ্ছে সেটি নিয়ে আমি একটু বলি। দেখেন, আমরা গণঅভ্যুত্থানের শক্তি, আমাদের ভিতরে এক ধরনের অসম সম্পর্ক এবং বলা যায় সাংঘর্ষিক সম্পর্ক বিদ্যমান, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটি সংস্কার নিয়ে বলেন, সংবিধান নিয়ে বলেন, রাষ্ট্রপতি নিয়ে বলেন, বা নানান ইস্যুতে, এমনকি গণঅভ্যুত্থানের কৃতিত্ব, এসব নিয়ে আসলে এক ধরনের অনৈক্য সৃষ্টি করে রেখে গেছে। আমাদেরকে তারা কোনো সমতায় বা কোনো ধরনের মানদণ্ডে আসলে তারা আমাদেরকে রেখে যেতে পারেননি, যে কারণে এখন আমাদের ভিতরে ব্যাপক বিতর্ক, তর্ক বা সাংঘর্ষিক অবস্থান পরিলক্ষিত হচ্ছে। তো এই সুযোগে শেখ হাসিনা ভাবছে যে গণঅভ্যুত্থানের শক্তি তারা তো বিভাজিত, সুতরাং এখন হয়তো আমি ফিরতে পারবো, এবং সে মনে করছে যে যেভাবে আসলে বাংলাদেশে বিরোধী দল তারা 1 মিনিটে সরকার ফেলিয়ে দিবে, কেউ বা বলছে 7 দিনে, কেউ বা বলছে আপনার 24-এ বর্ষা বিপ্লব হয়েছে, 26-এ আবার বর্ষা বিপ্লব হবে, মানে বিএনপি সরকারের পতনের জন্য। একটা বিষয় আমি পর্যবেক্ষণ করছি, সেটি হলো যে আওয়ামী লীগের ভাষা আমাদের ভাষা আর বর্তমানে আমাদের অপোজিশনের ভাষার ভিতরে কোনো পার্থক্য নাই, মানে বিএনপি সরকারকে নিয়ে। মানে আওয়ামী লীগ চাই বিএনপি সরকারের পতন, আবার আমাদের জামাত ইসলাম সহ যে 9 দলীয় জোট, এখন তো 2 দল বের হয়ে গেছে, 9 দলীয় জোট, তারাও চায় আসলে বিএনপি সরকারের পতন। তো সব মিলে এই যে আমাদের অপোজিশন, তারা যেভাবে আসলে রাষ্ট্র পুনর্গঠনের সরকারকে সহযোগিতা না করে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে, দেখেন দ্বন্দ্ব থেকে কিন্তু সংঘাত হয়। দ্বন্দ্ব যদি আমরা মীমাংসা না করতে পারি, সংঘাত অনিবার্য। তার মানে কি, এখন সরকারি দল এবং বিরোধী দল আমাদের ভিতরে দ্বন্দ্ব রয়েছে, এবং এই দ্বন্দ্ব কোথাও কোথাও সংঘর্ষও সৃষ্টি করছে। এটা যখন ব্যাপক মাত্রায় সৃষ্টি হবে, তখন সুযোগটা নেবে কে? আওয়ামী লীগ। এই যে আজকে এক ধরনের হঠকারিতা করেই আমাদের জামাত ইসলামের নেতৃত্বাধীন যে 9 দলীয় জোট,
তারা সচিবালয় ঘেরাও করলো। সেখানে দেখলাম যে জামাতের আমির হয়তো জামাত এবং শিবিরের কর্মীরা আমার কাছে মনে হচ্ছে কোনো অঘটন ঘটাতে যাচ্ছিল, যে কারণে কি এমন ঘটলো যে জামাতের আমির, আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তাদের দলের একজন এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার মানে কান বরাবর একটা থাপ্পড় মারলো, এমনকি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দেখেন, এই যে একটা মিছিল নিয়ে তারা সচিবালয়ে গেল এবং সেখানে জামাত শিবিরের কর্মীরা খুব বিক্ষুব্ধ, তারা সচিবালয় ভেঙে ফেলবে, গেট ভেঙে ফেলবে, মারমুখী অবস্থানে। তার মানে তারা আসলে কোন অবস্থানে থাকলে তাদের নেতা তাদের একজন এমপিকে কানে থাপ্পড় মারে, মানে তাকে ধাক্কা দিয়ে সরিয়েও দেয়। তো এই সুযোগটা আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আজকে এটা স্মুথলি থেমে গেছে, তাই না? আমাদের বিরোধী দল তারা হয়তো তাদের যে নেতা, সেই নেতার ভূমিকার কারণে বা প্রশাসনও বেশ শীতল ছিল বা কঠোর ছিল, যেটি হোক না কেন, ভবিষ্যতে যে সময় মনে করেন যে তারা এই যে সচিবালয় ঘেরাও করতে যাবে, এখন এই যে কর্মীরা সবাইকে তো আর আপনার চেক করে ঢোকানো যায় না মিছিলে। তো এমন একজন কর্মী মনে করেন যে আওয়ামী লীগের কর্মী জামাতের মিছিলের মধ্যে ঢুকে পড়লো, তার পকেটে বোমা সচিবালয়ের মধ্যে নিক্ষেপ করলো, দেন কি ঘটবে? অর্থাৎ আমি আমাদের অপোজিশনকে বলবো, আপনাদের দাবি দেওয়া থাকতেই পারে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার মতের সাথে আমার মতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে জামাত ইসলাম ইসলামিক দল এবং বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে, আবার এনসিপি নতুন বন্দোবস্তের রাজনীতি করে, এবি পার্টি তারা অধিকার ভিত্তিক রাজনীতি করে। সব মিলে দেখেন, আমরা যারা একসাথে গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের মধ্যেই কিন্তু অনেক মতপার্থক্য রয়েছে। এখন এই মতপার্থক্যকে যদি আমরা শ্রদ্ধা না করি, তাহলে তো আসলে এই সংকট অনিবার্য, এবং সেটি কিন্তু শুরু হয়েছে। যেমন আমাদের জাতীয় ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছিল, ফুয়াদ ভাই ছিল, আমিও ছিলাম। এখন আমার মতামত একরকম হবে, ফুয়াদ ভাইয়ের মতামত ভিন্ন রকম হবে। তবে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছিলেন যে আমরা যতটুকু বিষয়ে ঐক্যমতে আসতে পারবো ততটুকু সংস্কার এবং এর ভিত্তিতে নির্বাচন। এমনকি বিএনপির পক্ষ থেকে সে সময় বলা হয় যে যতটুকু ভিন্নমত থাকবে এটা আমরা আমাদের প্রত্যেকের নির্বাচন ইস্তেহারে দিব। দেখেন, এর প্রেক্ষিতে পরবর্তীতে কি হলো, আমরা উইথ নোট অফ ডিসেন্ট আমরা একটি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলাম। সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। তারপরে কি হলো, যে সময় জুলাই জাতীয় সনদ, এটা শেষ করে দিই, 1 মিনিটে শেষ করি, 1 মিনিটে আলাদা প্রশ্ন আছে, আমি 1 মিনিটে শেষ করে দিই। এই ইস্যুতে আমার কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা আমি উত্তর দিয়ে দিই। না, ঠিক আছে, আমার পৃথক প্রশ্ন আছে, আমরা একটা ছোট বিরতিতে যেতে, আমি 1 মিনিটে শেষ করলে বিরতিতে যেতে পারেন। জি প্লিজ। আচ্ছা, তো যে কথা বলছিলাম, পরবর্তীতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো। এরপরে যে আমাদের কাছে জুলাই জাতীয় সনদটা দিল, সেখানে নোট অফ ডিসেন্ট নাই। তার মানে কি, অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে আমাদের ভিতরে এই যে দেখেন কাওয়াজটা তারা কিন্তু রেখে গেছে। তৃতীয়ত হলো, যে সময় গণভোটের অধ্যাদেশ জারি করলো, 4টা প্রশ্ন 1টা উত্তর। আমার কথা হলো যে উইথ নোট অফ ডিসেন্ট এই জুলাই জাতীয় সনদের উপর ভোটে যেতে পারতেন, বা যে কোনো একটা প্রশ্ন আসতে পারতো। হ্যাঁ, হতেও পারতো যে এই ভিন্ন মতগুলোতে আমরা কি করব, হ্যাঁ বা না, আপনি চান কি না চান, সেক্ষেত্রে একটা ভিন্ন বাস্তবতা হতো। কিন্তু আপনি 4টা প্রশ্নের 1টা উত্তর দিলেন, তখন কিন্তু বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ জানিয়েছিল। দেখেন, বিএনপি যে নির্বাচন ইস্তেহার আপনি নিজেও চেক করতে পারেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন যদি এদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে দায়িত্বে বসায়। তার মানে কি, বিএনপির আগের অবস্থান এবং বর্তমানের অবস্থান কিন্তু একই আছে। হ্যাঁ, আমাদের বিরোধী দলের যে মতামত চিন্তা সেটাকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের তারা যদি বিএনপিকে এইভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে যে বিএনপি প্রতারণা করছে, প্রকৃতপক্ষে বিএনপি ওই সময় যা বলেছিল এখনও একই কথা বলছে। তার মানে কি, বিএনপি প্রতারণা করছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা রেখে দিয়েছিল বা অনৈক্য রেখে দিয়েছিল, সেই প্রতারণাকে পুঁজি করেই মূলত এখন আমাদের এই যে বিরোধী দল তারা কিন্তু এক ধরনের আন্দোলন করছে। তো এটা শেষ কোথায়? এটা শেষ হলো শেখ হাসিনা এই যে আস্ফালন করার আসলে সুযোগটা পাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি যাব, বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বাকি আলোচনার সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছেন রিশাদ হাসান। আমরা আলাপ করছি রাজনীতির বিভিন্ন ইস্যুতে, এবং আজকে আমাদের আলোচনার বিষয় ফেরার পথ এতটা সহজ কিনা। যদিও আমরা এরই মধ্যে সেই বিষয়ে কথা বলে ফেলেছি, আমরা একটু ফিরতে চাই আমাদের দেশের রাজনীতির মাঠে। জুলাই গণঅভ্যুত্থানের যে প্রামাণ্যচিত্র যেটা আমরা দেখলাম বা যেটা গতকালকে দেখানো হলো, সেই অনুষ্ঠানে আসলে এত হট্টগোল হওয়ার কারণটা কি, অভিযোগগুলো কি কি ছিল? আসুজ্জামান ফুয়াদ একটু বলবেন। ফেরার পথের ব্যাপারে আরেকটু বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে জিনিসটা তারা বুঝ দিচ্ছে যে হাসিনা তো 75-এর পরে ফিরেছে, 1/11-এ পালিয়ে যাওয়ার পরেও আবার ফিরেছে, তো এইবার পারবে না কেন? অনেকগুলো কারণে পারবে না। প্রথমত হচ্ছে যে 75-এ যত অভিযোগ ছিল সেটা শেখ মুজিবের ছিল, বাকশালের ছিল। শেখ হাসিনা, শেখ রেহানা তো বাংলাদেশে বাকশাল কায়েম করে নাই, 4th সংশোধনী করে নাই, হাজার হাজার মানুষকে রক্ষী বাহিনী দিয়ে খুন করে নাই। অতএব 76-এ, 80-তে, 81-তেও শেখ হাসিনা তো একটা নিরপরাধ মানুষ ছিলেন, যে সে তার বাবা স্বৈরাচার ছিলেন, তার তো আসলে কোনো অভিযোগ ছিল না। যেভাবে মার্কোস জুনিয়র ফেরত আসছে, তার বাবার অপরাধের কারণে তারা তাকে স্বৈরাচার বলতে পারছেন না। তো এই বাস্তবতায় তো আপনার একটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট জায়গা। দ্বিতীয়ত দেখেন 1/11-এর সময় কীভাবে সে ফিরেছে।
দুই জায়গাতেই দেখবেন কমন জায়গায় বর্তমান তখনকার 81-80 যেটাই বলেন, আর হচ্ছে 111, দেশি শাসক গোষ্ঠী চেয়েছে শেখ হাসিনা ফিরুক। বিদেশের বাংলাদেশে যত বন্ধু গুরুত্বপূর্ণ ভরকেন্দ্র আছে ক্ষমতার, সবাই চেয়েছে শেখ হাসিনা ফিরুক। আওয়ামী লীগের নামে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, দেশে বিদেশে মোটা দাগে এগুলো কখনো আলোচিত কোনো বিষয়বস্তু ছিল না। অতএব এই বাস্তবতাটা কিন্তু এইবার আর প্রযোজ্য না। এইবার হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিটির রিপোর্ট মোতাবেক আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা করেছে, 1400+ মানুষজনকে হত্যা করেছে। অতএব পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি যাদের কমিটমেন্ট আছে এমন কোনো দেশ আওয়ামী লীগের এই নেত্রীকে ফেরার ব্যাপারে ভয়েস রেজ করবে না। এই জন্য দেখেন না মাঝে মধ্যে বলা হচ্ছে এই যে সার্জিও গোর এসে দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছে, সাবের হোসেন চৌধুরীর সাথে গোপনে দেখা করেছে, তো নিশ্চয়ই তারা বলেছে, আলোচনা করেছে যে হাসিনাকে ফেরার বা একটা বন্দোবস্ত করে না, এইসব আলোচনা করে নাই। বরং দিল্লি বিপদে আছে হাসিনাকে কিভাবে ভারত থেকে সরানো যায়। আপনাদের প্রথম দিকে মনে থাকার কথা, হাসিনা কিন্তু বরাবর চেষ্টা করেছে লন্ডনে যেতে, তা না হলে আমেরিকাতে যেতে। দুইটা রাষ্ট্র শুরুতে কেন ডিনাই করেছে? কারণ বাংলাদেশে সে গণহত্যা করেছে, যেটার ব্যাপারে তারা পক্ষ নিতে পারবে না, কারণ নিউ ইয়র্কে হচ্ছে জাতিসংঘের হেডকোয়ার্টার। অতএব এরকম একটা বাস্তবতায় আপনি চাইলেই হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে পারবেন না, তার কোনো বন্ধু নাই। দিল্লি কি হাসিনাকে করবে, পুষবে? পৃথিবীতে প্রত্যেক দেশের জন্য তার যে পোষ্য গোলাম স্বৈর শাসকরা থাকে, একটা সময় তারা বার্ডেন হয়ে যায়। রেজা শাহ পাহলভি, আজকে তো সময় কভার করবে আমি বলতাম, রেজা শাহ পাহলভি ইরান থেকে যখন পালালেন, বিমানে ফোন করে করে শুধু বন্ধু রাষ্ট্রগুলোকে ফোন দিচ্ছিলেন, অমুক রাষ্ট্র, ইংল্যান্ড, ইটালি, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, তোমাদের জন্য আমি এটা করেছি, তোমাদেরকে এই কন্ট্রাক্ট দিয়েছি, এই তেল দিছি, এই গ্যাস দিছি, তা আজকে আমাকে আশ্রয় দাও, কেউ দেয়নি তো। শেষ পর্যন্ত অন্য স্বৈরাচারের দেশে গিয়ে মরতে হয়েছে। তো সেই জায়গায় হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনা ফেরত তো দূরের কথা, ইন্ডিয়া এখন মানে 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 কুত্তা ঠেলার মতো অবস্থা হয়েছে আর কি, তার দেশ থেকে বাইর করতে পারে কিনা এখন। সেই চেষ্টার জন্য তারা অ্যাক্টিভলি চেষ্টা করছে। কোনো কোনো জায়গা থেকে আমরা এটাও শুনেছি ডক্টর দেবিশিটিকে নিয়ে আসছে, এনে মেডিকেল বোর্ড গঠন করে রিপোর্ট তৈরি করে তাকে কোনোভাবে মেডিকেল ট্রিটমেন্টের জন্য ছেলের কাছে যেতে দেওয়া যায় কি না, এরকম একটা মানবিক কেস প্রিপেয়ার করবারও চেষ্টা চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দয়া করে একটু বলবো যে ব্লাড প্রেশার একটু নর্মাল করেন, মানে ইন্ডিয়া, দিল্লির চোখ দিয়ে দেখবেন না, আপনারা একটু ভালো থাকার চেষ্টা করেন আর বাস্তবতাটা মেনে নেন যে বাংলাদেশ, আওয়ামী উত্তর বাংলাদেশে প্রবেশ করেছে, দিল্লির জন্য তাই। এবং দিল্লি খেলাটা কেন খেলছে? দিল্লি জানে যে আমরা আসলে হ্যাপি না তার এই দিল্লিতে অবস্থান এবং কার্যক্রম নিয়ে। আবার দিল্লির অ্যাম্বাসেডার বলছে যে আমরা প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, উনি কবে সফরে আসবেন। তো কন্ট্রাডিক্টরি পজিশন, এটা তো হতে পারে না। তাহলে আসলে বাস্তবতাটা সেটা না। দিল্লির সাথে দিল্লি এটা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু ডক্টর শশী থারুর রিপোর্ট যদি পড়েন, যিনি পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কংগ্রেসের নেতা, উনি পরিষ্কার করে বলেছে যে 71-এর উপরে ভিত্তি করে, ওই মূল্যবোধের উপরে ভিত্তি করে আমাদের সম্পর্কটা রিভাইজ করতে হবে। গঙ্গা পানি চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এটাকে রিভাইজ করা দরকার। মানে পোস্ট আওয়ামী লীগ রিলেশনশিপটা বাংলাদেশের সাথে কি হবে সেটা ইতিমধ্যে আলোচনা হচ্ছে, এবং ওটাই একমাত্র উপায় যে আমরা আওয়ামী উত্তর বাংলাদেশে বসবাস করছি। জি, ধন্যবাদ। আমরা একটু একই প্রশ্ন রাশেদ খান আপনার কাছে, দিল্লি কি আসলে বিপদে আছে কিনা শেখ হাসিনাকে তাদের দেশে রেখে? না, দিল্লি এটা তো ফদ ভাই একটি অ্যাজামশন করলেন। তবে আমার কাছে যেটি মনে হয়, যেহেতু শেখ হাসিনা দিল্লির প্রয়োজনে বা ভারতের জন্য অনেক কিছু করেছে, এবং শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তো সেই জায়গা থেকে আসলে শেখ হাসিনার প্রতি এক ধরনের দয়া দেখাচ্ছে। এখন এই দয়া আসলে কত সময় দেখাবে, আন্তর্জাতিক কোনো চাপ যদি থাকে, সেক্ষেত্রে হয়তো ফুয়াদ ভাই যে কথা বললেন সেটির বাস্তবায়ন হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এখন এই মুহূর্তে ভারত চেষ্টা করবে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করার, এবং ভারত চাইলেও রাজনৈতিক বা সাংস্কৃতিক কোনো ধরনের আগ্রাসন বা হস্তক্ষেপ আর চালাতে পারবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের সময় মানুষের যে স্লোগান, সেই স্লোগানটা এরকম ছিল, যেমনিভাবে শেখ হাসিনার পতন চেয়েছে ঠিক একইভাবে দিল্লির আগ্রাসন থেকে মানুষ মুক্তি চেয়েছে। দেখেন, এই বাংলাদেশে একদম শেষের দিকে 2024-এর নির্বাচনের আগে অনেকগুলো আন্দোলন হয়েছে, এবং সেক্ষেত্রে ভারতীয় পণ্য বর্জন খুবই বাংলাদেশে একটি জনপ্রিয় আন্দোলন, এবং এই আন্দোলন রাজনৈতিক কর্মীরা, সাধারণ মানুষ, অ্যাক্টিভিস্ট অনেকেই করেছে। এবং পরবর্তীতে 24-এর যে একটি দামি নির্বাচন হলো, সেই সময় কিন্তু মানুষের মুখে স্লোগান ছিল হাসিনা মোদির নির্বাচন বর্জন করো
জনগণ। আমি এই স্লোগান দিয়েছি, ফুয়াদ ভাই দিয়েছে, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম মোটামুটি সবার মুখে একই কথা। আমাদের যে অ্যাজাম্পশন ছিল যে বাংলাদেশে শেখ হাসিনা যে ক্ষমতায় রয়েছে এটা আওয়ামী লীগের জোরে না, এটা আসলে দিল্লির জোরে। এবং শেখ হাসিনা যে সাহসটা পায় এই সাহসের মূলে ভারত। এখনো পর্যন্ত একই কথা বলছে তারা যে ভারত আমাদের সাথে রয়েছে। দেখেন, ভারতের উদ্দেশ্যে আমার যে বক্তব্য, ভারতের সাথে দেশের জনগণ সম্পর্ক চাই, সেটা মর্যাদা এবং সেটা আসলে সম্মানের সম্পর্ক। ভারত যদি মনে করে যে তারা বাংলাদেশে বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছে সেই দলের সাথে আওয়ামী লীগের মতো নতজন সম্পর্ক করবে, বিএনপি এ ধরনের সম্পর্কে বিশ্বাস করে না। কারণ বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। তার মানে এদেশের জনগণের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এবং এটির প্রমাণ আপনি গতকাল পেয়েছেন কিভাবে, কতটা শক্তভাবে শেখ হাসিনা যে সেখানে কথা বলার সুযোগ পেয়েছে, এর প্রতিবাদ বাংলাদেশ জানিয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা একটা প্রশ্নে একটু চোখ রাখতে চাই। আজকে আমরা বেশ কিছু গণমাধ্যমে দেখতে পেয়েছি, একটা খবর এসেছে যে শেখ হাসিনা সহ তার পরিবারের যেসব সদস্যরা রয়েছেন তারা কোন কোন দেশে অবস্থান করছেন। সেখানে দেখা যাচ্ছে ভারত, দুবাই, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশগুলোতে তারা আছেন এবং তারা খুব বেশ ভালোভাবেই আছেন। তাদের অনেক নেতাকর্মীদের কথা বলা হচ্ছে যারা জেলখানায়, কেউ ঘর ছাড়া, অনেকভাবে অনেক বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। রাশেদ খান একটু বলবেন যে আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমি যে তথ্য জানি সেটি হলো যে শেখ হাসিনার পতনের সিদ্ধান্ত সেনাবাহিনী বলেন বা অন্যান্য প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র তারা মোটামুটি 1 আগস্ট থেকে সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে আর সমর্থন দেওয়া সম্ভবপর নয়। এবং শেখ হাসিনা যেভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, এদেশের জনগণকেও আসলে শান্ত করা যাবে না। অর্থাৎ ওই সময় যদি সেনাবাহিনী এই ডিসিশন না নিত, সেক্ষেত্রে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তো সব মিলিয়ে সেনাবাহিনীর এই সিগন্যাল কিন্তু শেখ হাসিনা নিজেও পায় এবং শেখ হাসিনার আত্মীয় স্বজন, মন্ত্রীরা তারা পেয়ে যায়, যে কারণে মোটামুটি 2 আগস্ট থেকে সব পালানো শুরু করে। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা সর্বশেষ সে দেখতে চেয়েছিল যে তার নেতাকর্মীরা মাঠে নেমে আওয়ামী রাজত্ব বা ফ্যাসিবাদী যে জামানা সেটাকে কন্টিনিউ করতে পারে কিনা। দেখবেন 4 আগস্ট কিন্তু বাংলাদেশে অনেক সংঘর্ষ হয়েছে, ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে। এমনকি ওই সময় 4 আগস্ট আওয়ামী পান্ডারা, ছাত্রলীগ, যুবলীগ তারা নিজেরাই পুলিশের অস্ত্র নিয়ে বা অন্যান্য বিভিন্ন অস্ত্র নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে তারা কিন্তু মানুষের বুকে গুলি চালিয়েছে। 5 আগস্টেও একই কাজ করেছে, মানে তারা মরণ কামড়টা দিয়েছিল। সব মিলে দেশের জনতা এতটাই ফুঁসে উঠেছিল যে আসলে এই জনতার স্রোতে আওয়ামী লীগের বা ছাত্রলীগের স্রোত তারা মোটেও টিকতে পারেনি। তো আমার যে যতটুকু আমার কাছে তথ্যপাত্র আছে যে মোটামুটি সেনাপ্রধান যেদিন 3 আগস্ট বলে যে আমরা ছাত্র জনতার বুকে কাউকে রক্ষা করার জন্য গুলি চালাবো না, আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং এদেশের জনগণের পক্ষে থাকবো, মোটামুটি ওই দিনই তো ফাইনাল হয়ে গেছে, তাই না? বাকি তো আসলে পরের 2টা দিন এক ধরনের আনুষ্ঠানিকতা। তো সর্বশেষ কথা হলো যে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে যদি আমরা আসলে পুনর্গঠন না করতে পারি, আমরা বাংলাদেশকে যদি এগিয়ে না নিতে পারি, বাংলাদেশকে যদি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আমরা বিনির্মাণ না করতে পারি, বা আমাদের শহীদের যে স্বপ্ন বা আহত যোদ্ধা, এমনকি যারা জুলাই গণ অভ্যুত্থানের শক্তি, আমরা যদি আসলে এই স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে আমাদের মধ্যে ন্যূনতম বিষয়ে জাতীয় ঐক্য দরকার। জি, অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ একটু বলবেন একই প্রশ্ন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশে আছেন, যারা সমর্থকরা আছেন, তাদেরও এই প্রশ্নটাকে সিরিয়াসলি বোঝা দরকার যে শেখ পরিবারের ছেলেমেয়েরা কেউ বাংলাদেশে বিয়ে করে নাই, সবাই বিদেশি, সাদা নাগরিক, অন্য ধর্মের লোকদেরকে বিয়ে করেছেন। 75 পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ ফিরে আসার একটা বড় কারণ হচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা বাংলাদেশে শেখ মুজিবের রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন। তারা দেখছে বাবা যে রাজনীতি করেন এবং বয়স, আজকে শেখ হাসিনার বয়স কিন্তু 80+, এবং তার অনুজ রাজবংশীয় রাজনীতি। আপনি এই ধারার বাইরে এনে তো আপনি অমুক চৌধুরী তমুক চৌধুরীকে ডাইনা রিফাইন্ড আওয়ামী লীগ করলে সেটা আওয়ামী লীগ হবে না। অতএব এই রাজবংশ থেকে রাজনীতি করবার মতো কোনো ব্যক্তি, সুস্থ বাংলা ভাষা জানে, বাংলাদেশ বোঝে, রাজনীতি কালচার বোঝে, তেমন কোনো ব্যক্তি নাই। এবং এটা বোঝা দরকার যে আজকে যে এই যে কৃষকের ছেলে পেলে, গরিব প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের সদস্য ছাত্রলীগ যুবলীগকে দিয়ে যে এই যে উস্কানিমূলক মিছিল করাচ্ছে, ঝটিকা মিছিল করাচ্ছে, ওদের মাথায় থাকা দরকার যে শেখ পরিবারের সদস্যরা কোথায়, তারা ঝুঁকি নিচ্ছে কিনা তার নেত্রীর জন্য, তারা শেষ পর্যন্ত ঝুঁকিটা নেবে কিনা, তারা কেউ ফিরবে কিনা। অতএব সেই চ্যালেঞ্জের জায়গায় তাদের মাথায় রাখা দরকার যে কার ঘাড়ে কাঁঠাল ভেঙে কে খাচ্ছে। এই কমন সেন্সে এই জনগোষ্ঠীর ফিরে আসা দরকার।
তা না হলে যেটা হচ্ছে তাদের ভোগান্তি আগামী দিনগুলোতে আরও বাড়বে। হাসিনা ফিরছে না, হাসিনা ফিরবে না, এটাই হচ্ছে ইতিহাসের পরিণতি। এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যাবে তত বেশি আপনারা সমাজের মূলধারায় অংশগ্রহণ করতে পারবেন নিজস্ব মতে, নিজস্ব ধারাবাহিকতায়। তা না হলে যেটা হবে, আপনি এক্সট্রিম জায়গায় থাকবেন, পলাতক থাকবেন, মাসুল দিয়ে চলতে হবে, মামলার শিকার হবেন। কারণ বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতির প্যাটার্ন, লোকালি মামলাবাজি বাণিজ্য করবে, পুলিশের সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করবে, টাকা দিলে থাকতে দিব, টাকা দিলে খাইতে দিব, টাকা দিলে চাঁদাবাজির টাকা দিব, অংশ দিব, আদারওয়াইজ আপনি এলাকায় থাকতে পারবেন না। অতএব সেইটা হচ্ছে তাদেরকে মাথায় রাখা দরকার। এই নিউজগুলো তাদেরকে মনোযোগ সহকারে পড়া দরকার যে হাসিনা ফিরছে না, এটা মেনে নেন। নীলুফার চৌধুরী মনি, এই যে হাসিনা যে কথাটি বলেছেন, মানে ডিসেম্বরে তিনি সবকিছু গুটিয়ে নিয়ে ঢাকায় ফেরত আসবেন, এমনটা কি আসলেই হবে নাকি এমনটা নাও হতে পারে? বরং এই যে 5 মাস বাকি আছে ডিসেম্বর আসতে, এই 5 মাসে আসলে কোথাকার জল কোথায় গড়ায়, এই সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখায়, আন্তর্জাতিক মহল কিভাবে প্রতিক্রিয়া দেখায়, সেই প্রতিক্রিয়াটুকু দেখার জন্য তিনি এই মাসের নামটি উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, যে কথাটা আমার বাকি দুইজন ভাই বললেন, ওনাকে তো কেউ যেতে বাধ্য করে নাই। উনি যেভাবেই হোক, আমরা জানি না পর্দার অন্তরালে কী ছিল, আমরা যেটুকু জানি সেটুকু উনি পালিয়ে চলে গেছেন। উনি যদি সেই মুহূর্তে না পালাতেন, গণ অভ্যুত্থান এমন একটা জিনিস, গণ অভ্যুত্থান কাউকে চেনে না ওই সময়টুকু। আমরা বলবো যে উনি গিয়ে উদ্ধার হয়েছেন, পার পেয়েছেন। পরবর্তীতে ইন্টারিম সরকার প্রধান চিঠি চালাচালি করেছেন ওনাকে ফেরত আনার জন্য। ভারতের সাথে আমাদের বন্ধুপ্রতিম সম্পর্ক, ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি করা আছে, তারপরেও ভারত ওনাকে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কেন অস্বীকৃতি জানিয়েছেন সেটাও তারা বলেছেন যে আমরা সন্দেহ করছি ওনাকে মেরে ফেলা হতে পারে, ওনাকে ঠিক বিচার নাও পেতে পারে, নিরাপত্তা নিশ্চিত ভারত এই কাজ করেছে, যে ভারত এই কাজ করেছে। এবং পরবর্তীতে একই রেশিও অনুযায়ী নতুন সরকার আসলেন, আজকে 5 মাস 5.5 মাস বয়স প্রায়। নতুন সরকারের কাছে আমরা দেখলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে এটা বললেন, আলোচনা চলছে যে ওনাকে কিভাবে আনা যায়। উনি এই দেশের আইনে ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামি এবং আরও অনেক অনেক মামলা পেন্ডিং আছে। সেইখানে সরকার চাইছে, সরকার তো একটাবারও কোনো সরকারকে দেখে বোঝা যায় না যে সরকার তাকে চাচ্ছে না। তাহলে উনি হঠাৎ করে ঘোষণা দিলেন, যেটা রেজা ভাই বললেন, আমি ওইটার সঙ্গে একমত, যে উনি হয়তো বা ওনার দলটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে, উনি দলটাকে টিকানোর জন্য এই ধরনের কথা বলছে। কিন্তু রেজা ভাইয়ের আরেকটা কথা, তিনি চলে আসতে পারেন এমনটাও তো হতে পারে। আমি বলি রেজা ভাইয়ের আরেকটা কথা, যে কেউ নাই এখন নাই, এটা তো কিন্তু ঠিক না। আপনার বাংলাদেশে অনেকেই আছে, সাবির হোসেন চৌধুরী আছে, কি আইভি আছে, তারপরে কি ছাড়া যারা আছে, স্পিকার শিরিন, হ্যাঁ, রাজনীতি তো নিষিদ্ধ, স্থগিত। যে পর্যন্ত বিচার শেষ না হবে এই পর্যন্ত রাজনীতি করতে পারবে না। আপনাকে এই দেশে থাকতে গেলে এই দেশের আইন মেনেই চলতে হবে, আমি চাই বা না চাই, আমি মানি বা না মানি। তো সেইখানে তাকেও আইনের ঊর্ধ্বে না, সে আইনের মধ্যে যেতে হবে। বরং তার খুশি হওয়ার কথা, এই বর্তমান সরকার তার উপর কোনো হস্তক্ষেপ করে না, স্ট্রেট বলে যে আমরা প্রতিশোধে বিশ্বাসী না, তবে বিচারে বিশ্বাসী। আমার উপর যা করা হয়েছে সেটা যদি আইন কানুন আদালত বিচার করে, সেটা আমি না করব, এত বড় ফেরেস্তা তো কেউ আসে নাই, বিচার তার নিজস্ব গতিতে চলবে। সেইখানে উনি আরেকটা জিনিস, আমার ওই যে কবির ভাষায় গানের মতো বলতে হয় যে দেখা না দিলে বন্ধু কথা কইলা কেন। তো উনি যে কথা বলছেন, এই যে 1.5 বছর 2 বছর ওনার শুধু কথাই শুনছি, আমরা কিন্তু দেখছি না। বাজারে আসলে দেখতে চাইছেন না, বাজারে এইটা রিউমার আছে, আমার কথা বলছি না আমি, বাজারে এমন রিউমার আছে। নীলুফার চৌধুরী মনি, আমি একটু রিউমারের প্রসঙ্গ যখন আপনি তুলেছেন, একটা সময় আসলে জামায়াত ইসলামীর আমিরকে আমরা খোদ দেখেছি, তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ওই সময় মাফ করে দিয়েছি। বিএনপির সংসদ সদস্য নাসির চৌধুরী তিনি বলেছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। দেখেন, একজন ব্যক্তি নাসির চৌধুরী এমপি, একটা এমপি, সে 300 আসনের একটা এমপি, আর 299 এমপি কি বলছে সেটাও আপনাকে বুঝতে হবে। একজনের কথা নিয়ে, এটা তার ব্যক্তিগত। যদি জামায়াতের কোন এমপি দিত তাহলে কি জামায়াতের আপনি আমির কি বলেছেন এটা আপনি ধরতে পারেন, যেহেতু উনি আমির। বাট নাসির চৌধুরী তো একটা মাত্র এমপি না, 2/3 মেজরিটির বেশিরভাগ একজন মাত্র এমপি, আপনি সেটার উপর কথা বলতে পারেন না। আমি যে কথাটা বলছি, রিউমার আছে এরকম যে উনি কেন চেহারা দেখাচ্ছেন না। আসলে ঘটনাটা কি, এআই পৃথিবীতে এখন চলমান, এআই দিয়ে অনেক কিছু করা যায়। আমি 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 এই কথাটা রিপিট করছি বা বাধ্য হচ্ছি, যে মানুষটা এত সকাল বিকাল সন্ধ্যা রাতে তাকে দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে যেত।
টেলিভিশন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, আপনার আরও অনেক কিছু পত্রিকা বলেন, স্টিল ছবি বলেন, ফটোকার্ড বলেন, ক্লান্ত হয়ে যেত। সেই মানুষটা কোথাও নাই। এটা হইল তো এই যে কথা যেটা ভাসমান ভেসে ভেসে ইথারে আসছে, অথচ তার ছবি দেখা যাচ্ছে না। তার ভিডিও ছাড়লে যারা ছবি আপনার কথা বলতে সুযোগ দিচ্ছে তারা ভিডিও ছেড়ে দেওয়ার সুযোগ দিত। এমন তো না ভিডিওতে সরাসরি বলতে হয়, একটা ভিডিও করে ছেড়ে দিলেই পারে, সেটা তো করছে না। এখানে কিন্তু আমার কাছে একটা আবার এই যে মনে হচ্ছে শেখ হাসিনার ফিরে আসাটা আসলে তিনি সত্যিই ফিরে আসবেন নাকি কোনো রকমের রাজনৈতিক কৌশল, এবং এই কৌশলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যারা করছেন তাদেরও এক ধরনের দায় আছে কিনা, এই প্রশ্ন তো নিব। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। দেলোয়ার হোসেন মাফ করে দেওয়ার কথা বলেছেন জামায়াতের আমির, সেটিকে নীলুফার চৌধুরী মনি বলেছেন যে এইটি তো আসলে ভুলে যাওয়ার মতন নয়। আবার আপনারা নির্বাচনের আগে এটিও বলেছেন যে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় গেছে, অনেক ভোট হয়তো জামায়াত ইসলামী পেয়েছে। তার মানে যদি আওয়ামী লীগ ফিরে আসার কৌশল করে বা শেখ হাসিনা যদি ফিরে আসবার কৌশল করেন, সেই কৌশলের দায় কি অনেকটা আপনাদেরও আছে? প্রথম কথা হলো আমাদের আমিরে জামাতের এই বক্তব্যটা একটা মানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি কিন্তু তাদেরকে মাফ করে দেওয়ার কথা বলেননি। তিনি বলেছিলেন না, মাফ শব্দটা ব্যবহার করেছেন তো না, তিনি বলেছিলেন যে এইখানে যে যারা ভুক্তভোগী, যারা তাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যারা হত্যার শিকার হয়েছে, তারা যে মামলাগুলো করবে, তারা যে এটার প্রতিশোধ নেওয়ার জন্য যে ব্যবস্থা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হব না। এটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু সেন্সটা কিন্তু এটা ছিল না। দুই নাম্বার হলো আমরা দেখেছি দীর্ঘ ওই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা দেখেছি বাংলাদেশের একটা দল তাদের সাথে একটা প্রচ্ছন্ন একটা তাদের সাথে সম্পর্ক রেখে চলছে, এবং নির্বাচনের সময় তো প্রকাশ্যেই তাদের দলের বিএনপির মহাসচিব প্রকাশ্যেই তিনি তাদের মামলা তুলে নেবেন, তাদেরকে ফ্রি করে দেবেন। না, আমাদের আমির জামাতার মামলা তুলে নেওয়ার কথা বলেনি যে আমাদেরকে ভোট দিলে আপনাদেরকে ফ্রি করে দেব, আপনারা স্বাধীন হয়ে যাবেন, আপনাদের মামলাগুলো তুলে নেওয়া, এরকম দায়িত্ব নিয়েছেন। এবং অনেকেই ভোটের জন্য বলেছেন যে আপনারা আমরা তো একই, এরকমও বক্তব্য ওই সময়টা দিয়েছেন। তার মানে আসলে, এবং আমি দেখেছি আমাদের এলাকার কথাই যদি বলি, আমি অন্য এলাকার কথা বলবো না, আমাদের ঠাকুরের কথা যদি বলি, নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে সেখানকার যুবদল, মানে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী ছিল, যারা ছিল এলাকার ত্রাস, তারা ঠিক নির্বাচনের এক সপ্তাহ আগে হঠাৎ তারা প্রকাশ্যে চলে আসলো। তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলা নিয়েও তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, পুলিশ গ্রেপ্তার করছে না, এবং তারা বিএনপির পক্ষে তারা ইলেকশন করছে এবং ভোট ক্যাম্পেইন করছে। এবং পরবর্তী সময় দেখেছি নির্বাচনের পরবর্তী খুব অল্প সময়ের ভিতরে তাদের জামিনের ব্যবস্থাও হাইকোর্ট থেকে করে দেওয়া হয়েছে। সব মিলে বলা যায় যে আসলে ওই সময় নির্বাচনের কারণে হোক, ভোটের কারণে হোক, বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে হোক, তারা আওয়ামী লীগ ওই ফেসিবাদী শক্তিকে তারা নিজেদের পকেটে রাখার চেষ্টা করেছে। আপনারা পকেটে রাখছেন, মানে যে কথাটি নাসির চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে, নির্বাচনের আগে থেকেই কি তারা তাহলে মিশে ছিল? নীলুফার চৌধুরী মনি জি বলেন। যে অভিযোগগুলো দেলোয়ার হোসেন করলেন যে আপনারা আসলে নির্বাচনে জয় পাবার জন্য আওয়ামী লীগকে দীর্ঘদিন পকেটে নিয়ে চলেছেন, মানে এখনো কি তাদেরকে আপনারা পকেটে নিয়ে চলছেন? আপনি নিজেই তো যে প্রশ্ন করলেন, এটা তো দিনের মতো সত্য। জামাতের আমির কি বলেছিলেন? উনি স্পষ্ট 3টা শব্দ বলেছিলেন, আওয়ামী লীগকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এই 3টা শব্দ নিয়ে একটা বাক্য হয়, এই বাক্যটা বলেছিলেন। এবং দেখেন সমস্ত বাংলাদেশে তারা কোথাও আওয়ামী লীগের নামে একটা মামলা করে নাই, অথচ তারা কিন্তু সাফারার। আমি প্লিজ আপনার সময় বলেন, আমি আমার সময়, আপনি দেখে রাখেন। তো তারা মামলা দেয় নাই, তারা রাতের অন্ধকারে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তারা তাদেরকে আপনার বাজার পাঠিয়েছে বাসায়, এমন অহরহ নজির আছে। তারা সব জায়গায় যে ভোট দিলে আওয়ামী লীগের সবাইকে ফ্রি করে দিবেন, যে অভিযোগটি করলেন দেলোয়ার হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন আপনারাও জানেন, আপনি তার কথা বিশ্বাস করবেন কেন? আপনি উনি কখনোই এই কথা বলতে পারেন না, কখনোই বলতে পারেন না। তো সেই জায়গায় ওনারা যেটা বলেছিলেন, ওনারা শুধু এটাই একজনই বলেন, একের অধিকজন বলেছেন। আপনার জামাতের তাহের সাহেব, সেক্রেটারি জেনারেল, যেটাকে ওনারা কি বলেন আমি ভুলে গেছি, তো উনি কি বলেছেন, ওনার এলাকায় বলেছেন এতদিন আপনারা মুজিবুর রহমান সাহেবকে ভোট দিয়েছেন, উনি নাই, এখন আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে ওনাকে ভোট দিবেন। কি এটা কি এক বর্ণ, একটা শব্দ, একটা অক্ষর এখানে ভুল বলেছে কিনা? এই টাইপের অনেকেই অনেক রকম। শুধু কি তাই, আপনি জানেন, আমরাও জানি হিন্দুরা আওয়ামী লীগে ভোট দিত,
ম্যাক্সিমাম নিয়ে আপনার উদাহরণ, মিনিমাম নিয়ে না, ম্যাক্সিমাম হিন্দুরা সেইখানে হিন্দুদেরকে ভোটে টানার জন্য হিন্দু জামাতে ইসলামী যে দলটার নাম ইসলাম, সেই জামাতে ইসলামী হিন্দুদের কমিটি করেছে, হিন্দুকে নমিনেশন দিয়েছে, তারপরেও তাতে হিন্দু অসুবিধা কোথায়? পক্ষে নিতে পারে না। হ্যাঁ, এইটা সত্যি। হিন্দুরা এবার যখন দেখেছে যে আওয়ামী লীগ নাই, ইলেকশন করতে পারে নাই, তখন হিন্দুরা বিএনপিকে ভোট দিয়েছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে নেভার এন্ড নেভার। আওয়ামী লীগ ভোট দিলে জামাতকে দিয়েছে, কারণ দুর্দিনে যে রক্ষণাবেক্ষণ করে যে রক্ষক, তাকেই তো গুনবে, এটাই স্বাভাবিক। মানে আওয়ামী এখানে লীগ যত তো জামায়াত ইসলামীকে শেষ মুহূর্ত পর্যন্ত নিষিদ্ধ করার চেষ্টা করেছে, তাহলে তারা কেন জামায়াত ইসলামীকে ভোট দিবে? যেই দিন জামাতে ইসলামীকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, সেই দিনও আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার পাবনা, ভেড়ামারা, কুষ্টিয়া সবচেয়ে জামাত ওইদিকে বেশি থাকেন। ওনারা আওয়ামী লীগে জয়েন করেছে, আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আওয়ামী লীগের দেখেন ছাত্রলীগের প্রথম কাতারে প্রায় অনেকগুলা আপনার শিবিরের ছেলে, অনেকগুলা, কয়টা বলবো, সবগুলা আপনি প্রমিনেন্ট ফিগার যেগুলো সবগুলোরে দেখেন একসময় ছাত্রলীগের মিছিল করেছে। তো এটা যদি আমরা বলতে যাই আমরা খারাপ, তো তারা এই কাজগুলো করেছে। তো আওয়ামী লীগ তাদের ভোট দিবে না? আপনার সঙ্গে আপনার যে বন্ধুটা 6 বছর ঘুমাইছে এক খাটে, আপনার দুঃসময়ে আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনারা ভোট দিবেন না তো কারে দিবে? আপনি দুঃসময় আপনারা সেভ করছে, আপনারা ঘরে রাখছে, জায়গা দিছে, সে আপনাকে ভোট দিবে না তো কারে দিবে? আমি তো স্বীকারই করলাম যে হ্যাঁ, হিন্দুরা ভোট দিয়েছে বিএনপিকে, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয় নাই। মানে কিন্তু সেই ভোট তো আপনারা চেয়েছেন, মানে সেই ভোট ব্যাংকে আমরা কিন্তু কোনো আওয়ামী লীগ হিসেবে ভোট চাইনি। সাধারণ জনগণের কাছে যেভাবে ভোট চাওয়ার, সাধারণ জনগণ যারা দেশে এখনো আছে, যাদের নামে মামলা হয় না, তারা তো আছেই। আর যারা মামলায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এক জেলা থেকে আরেক জেলা, তারা তো ওই জেলায় আবার ফেরত গিয়ে ভোট দিতে পারে না, তারা দেয় না। হতে পারে জামাতের শেল্টারে যদি দিয়ে থাকে তাহলে দিতে পারে। দুঃসময়ের বন্ধুর কথা বলছিলেন তো নীলোফার চৌধুরী মনি, মানে জাতীয় পার্টি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু ছিল একটা লম্বা সময়, সেটাতে তো আসলে কোনো বিরোধ নেই, মানে দীর্ঘ সময় পর্যন্ত আপনাদেরকে গৃহপালিত বিরোধী দলের তকমা নিতে হয়েছে না। এখনো কি আসলে আপনারা সেই আওয়ামী লীগের দুঃসময়ের এখনো আপনারা বন্ধু হয়েই আছেন? আমরা আওয়ামী লীগের দুঃসময়ের বন্ধু সুসময়ের বন্ধু কোনোটাই না। আমরা যেটা বলা দরকার এটা বলতেছি। আমাদের কথাবার্তা মনে হয় যে আওয়ামী লীগের পক্ষে। আমরা বলেছি নির্বাচনের আগে সকল দলের অংশগ্রহণ, নির্বাচনটা হলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। অনেকে মনে করে নিয়েছে যে এটা আওয়ামী লীগের পক্ষে হয়েছে। আমরা যেই বক্তব্যটা বলছি যে ফেসিস্ট এবং আমাদেরকে ফেসিস্টের দূষর বলা হয়। ফেসিস্ট কারা? ফেসিস্ট হলো অন্যের মতামতকে যারা গ্রহণ করতে পারে না। আপনি তো এখন আপনারাও তো দীর্ঘদিন আওয়ামী লীগ যে মতামত দিয়েছে সেই মতামতই গ্রহণ করেছেন। আমরা দ্বিমত করছি সংসদের, দেখেন দ্বিমত ছিল, কিন্তু এর সংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। কিন্তু এখন দেখেন, এখন কি সবার মতামত নেওয়া হচ্ছে? নেওয়ার পরিবেশ আছে? এই জায়গার মধ্যেও কিন্তু এই প্রশ্ন আছে। যে জিনিসটা আপনি আলোচনায় ছিলেন সেখানে আমি একটু যেতে চাই। মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনের আগে মামলা মোকদ্দমা, এলাকার অবস্থান এবং ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যারা এখন দেশে আছে তারাও দূরে ছিল। নির্বাচনটা তাদের জন্য একটা মুখ্যম সময় হয়েছিল যে নির্বাচনে তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত 11 দলীয় জোট, তারা সবাই তার যার যার অবস্থান জাতীয় পার্টি হিসেবে আপনারা কি মনে করেন যে জামায়াত কি সত্যি আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে? তারা তাদের ভোটটা চেয়েছে এবং তারা সুবিধাজনক অবস্থানে কোথাও বিএনপিকে ভোট দিয়েছে, কোথাও জামাত ইসলাম 11 দলকে ভোট দিয়েছে। তার আমরা যদি তাদের ওই রকম ধূসর হইতাম বা আমরা যদি ওই রকম বন্ধু হইতাম দুঃসময়ের, আমরা নির্বাচনে ছিলাম, কোনো একটা জায়গায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জাতীয় পার্টির দীর্ঘদিনের বন্ধু যারা জাতীয় পার্টি তারাও আওয়ামী লীগের সুযোগ দেন নাই, কিন্তু আপনারা এত সুযোগ দিলেন কেন? আমরা সুযোগ দিব এই আওয়ামী লীগ। দেখেন সেই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ঠিক পূর্ব মুহূর্তে 1 তারিখে আপনারা জানেন যে সেদিন জামায়াত এবং ছাত্র শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। যখন তাদের পতনের ঘণ্টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে, যখন তারা বুঝতে পেরেছিল যে আর মনে হয় তাদের পতন ঠেকানো যাচ্ছে না, সুতরাং এই মুহূর্তে জামাত এবং শিবিরকে তারা বুঝতে পেরেছিল এই আন্দোলনের মূল কারিগর যে জামাত ইসলামী এবং ছাত্র শিবির, এবং আন্দোলনের মূল কারিগর জামাত ইসলামী ছাত্র শিবির, তারা বুঝতে, এটা হয়তো অন্য দল বুঝতে পারে কিন্তু আওয়ামী লীগ বুঝতে পেরেছিল। বুঝতে পাওয়ার কারণেই মূলত জামাত এবং ছাত্র শিবির নিষিদ্ধ, আর কোনো দলকে কিন্তু নিষিদ্ধ করে নাই। জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল কারণ তারা মনে করেছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে অবশ্যই সেই আন্দোলনে আমাদের ভূমিকা, অপমর জনতার ভূমিকা ছিল, অপমর জনতার ভূমিকা, এখানে বিএনপির ভূমিকা ছিল, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলোর ভূমিকা ছিল, কিন্তু আমাদের ভূমিকাটা আওয়ামী লীগের কাছে এতটাই শক্তিশালী ছিল এবং এতটাই স্পষ্ট ছিল যার কারণে তার অন্য দলকে বাদ দিয়ে জামাত এবং ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল। তার মানে এখন তাহলে আওয়ামী লীগও তাই বলবে যে আওয়ামী লীগ বিরাট কিছু বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জামাত নিষিদ্ধ করেছে। প্রথমে তো জামাতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাহলে আওয়ামী লীগও তাই বলবে। তার মানে কি দুইজন মিলে কিন্তু
ওই গ্রামে বলে না Plus, গায়ে minus. বাছুরে পিড়ি থাকলে বন্ধে যায় দুধ দেয়। তো Minus, দুইজনের plus. খুব খাতির আছে। এই যে খাতিরের জায়গাটা আপনাকে বুঝিয়ে দিলাম। একজন আরেকজনকে নিষিদ্ধ করেছে জনপ্রিয়তার কারণে ঈর্ষা করে, আরেকজন আরেকজনকে নিষিদ্ধ করেছে তাহলে জনপ্রিয়তার কারণে ঈর্ষা করে। এখানে এটা হিসাব, জামাত বাংলা হিসাব ইসলামীকে বোঝা নিষিদ্ধ যায়। করার পিছনের কারণটা দেখতে হবে, কি কারণে জামাত ইসলামী নিষিদ্ধ করা হলো আর আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে গণহত্যার দায়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী তাহলে কার্যক্রম গণহত্যার করার দায় যদি হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ ৭১-এর করা হয়েছে গণহত্যার দায় কি ১৪শত হবে? মানুষকে এই হত্যা দায়টাও করা তাহলে হবে। ৭১-এর গণহত্যার দায়টা অসংখ্য- কে নিবে? যদি আওয়ামী লীগ যদি আমি বলি না আওয়ামী লীগ দুধে ধোয়া সাচ্চা, আমি বলেছি আওয়ামী লীগের ১,৫,০০০ লোকের হত্যার অবশ্যই বিচার হবে। তাহলে গণহত্যা তো আর যেই বলুক, বিএনপি বলতে পারে, জামাত বলতে পারে না, তাহলে ৭১-এর গণহত্যার দায়টা কে নিবে? দেলোয়ার হোসেন, ৭১-এর দায় কি আপনারা কখনো নিয়েছেন? ৭১-এ জামাত ইসলামীর ভূমিকা কি ছিল এটা একাধিকবার আমরা ব্যাখ্যা করেছি। জামাত ইসলামী তখন খুবই ছোট্ট একটা কিন্তু সংগঠন। আবার এই আন্দোলনে না, জামায়াত এবং ছাত্র শিবির সবচাইতে বড় অবদান রেখেছে, সেটি বলারও কি সুযোগ আছে? না না, আমরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি এটা বলে। আমরা এই জন্য দেখেন এতজন শহীদের মধ্যে আমাদের এখন পর্যন্ত অন্য বিএনপি যেমন বলছে যে আমাদের এতজন শহীদ হয়েছে, কেউ বলছে আমাদের, জামাত ইসলামী কিন্তু এখন পর্যন্ত বলেনি আমাদের এতজন শহীদ হয়েছে, আমাদের এতজন। জামাত ইসলামী মনে করে এই আন্দোলনটা সবার, এই জুলাই গণঅভ্যুত্থানে সবাই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলো অংশগ্রহণ ডাবল করেছে। স্ট্যান্ডার্ড কথা হয়ে গেল এই না? শহীদরা কিছুক্ষণ হলো আগে শুনলাম যে বাংলাদেশের তাদের- শহীদ। এই আহত জুলাই যোদ্ধারা হলো বাংলাদেশে আহত জুলাই যোদ্ধা। এটাকে কখনো কোনো দল এককভাবে তার পকেটে ঢুকাতে পারে না। আমরা এটাকে জেনারেলাইজ করতে চেয়েছি, এটা দেশের সম্পদ কিছুক্ষণ করতে আগে চেয়েছি। সত্যিকার অর্থে তো আপনিও নিজেও বলছিলেন যে আপনাদের যে একটা জামায়াতই বড় করেছে। অবদান আছে, আমি- জামাত আওয়ামী লীগ জামাত মনে শিবির করে। যদি আমি মূল বলেছি চালিকা হলো সত্যি হয় যে তাহলে আওয়ামী ইনজেবল লীগ- যে মাস্টারমাইন্ড হলো মাহফুজ, আওয়ামী লীগ বুঝতে পেরেছে ছাত্র নেতারা ওরা কি তাইলে মূলত আন্দোলনটা সার্বিকভাবে যেই ছাত্র নেতাদের মধ্যে থেকে এসছে, পিছনে অনেক শক্তি থাকতে পারে। জি, মানে পেছনের বিশ্বমার শক্তি শক্তিটা- আসলে কারা? পিছনের ইয়ে। শক্তি বিএনপি ১৫ বছর ১৭ বছর তাওয়া গরম করে রেখেছে। বিএনপি একদম পুরা দাবা খেলা যেমন হয় সব সেট করা, সবখানে সব জায়গায়, ইউনিয়ন থেকে শুরু করে একদম ওয়ার্ড থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত। তার সামনে যদি আপনি দেন, আপনার যদি রাজা উজির নাজির নৌকা ঘোড়া সব ঠিক থাকে, তাহলে কিন্তু সৈনিক অনেক দাপট দেখাতে পারে। কিছুই যদি ঠিক না থাকে, আপনি মনে করেন 10টা সৈনিক আছে, রাজা উজির নাজির মন্ত্রী কিছুই নাই, তাহলে কেমনে ঠিক করবে? মানে জামায়াত ইসলামী কি তাহলে সেই সময় সেই সৈনিকের দাপটটা দেখিয়েছে কিনা? এই প্রশ্নে কি বিরতিতে যেতে চাই? জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মানে দুঃসময়ের বন্ধু হয়ে ভারত আসলে যে কাজটি বা যে জায়গাটিতে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, শেখ হাসিনাকে সুযোগ করে দিচ্ছে, সেই সুযোগটা বাংলাদেশের মাটিতে তাকে করে দেওয়ার কোনো সুযোগ কি আছে, নাকি সরাসরি তিনি যদি সত্যিই বাংলাদেশে ফিরে আসেন আইনের কাছে তাকে ফিরতেই হবে? প্রথমত আইনের কাছে ফিরতে হবে, এটা আমি আমার প্রথম অংশে বলে গেছি। আর ভারত সরাসরি শেখ হাসিনাকে দিয়ে যাবে, এটা তো অবাস্তব একটা চিন্তা ভাবনা, এবং যারা করে এটা কী কারণে করে আমার ইয়ে নাই। দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক আছে, বা আমরা পাশাপাশি দেশ, বন্ধু প্রতিম দেশ, তাদের মধ্যে ওই রকম কূটনৈতিক সম্পর্ক বহাল আছে। এটা থাকার পরে কোন কারণে ইন্ডিয়া হেলিকপ্টার দিয়ে নিয়ে এই জায়গায় ল্যান্ডিং করে দিয়ে যাবে বা প্যারাশুট দিয়ে দেওয়া যাবে, কত কথা শুনতেছি যে আগরতলা বর্ডারে চলে আসছে, ইয়ার বর্ডারে চলে আসছে, কামান বন্দুক কত কিছু গুলাগুলি বাংলাদেশ উড়ে যাবে। আবার আমাদের এই জায়গা থেকে কম বলে নেই, আমাদেরও বলছে যে হাইটটা দখল করলাম, কলকাতা ইয়া করবো, এরকম কথাবার্তা কিন্তু অনেক কিছু হয়েছে। মূলত এই জাতীয় কোনো ইয়া হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। শেখ হাসিনা যদি আসে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হইতে হবে। এটা তাহলে ইন্ডিয়া সেটা তো সহ আসলে আরো অন্য কিছু দেশ কোনো- যদি এটার সাথে জড়িত থাকে, ওনাকে এই প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সাংবিধানিক সুযোগ বা নাই। অন্য হ্যাঁ, কোনো কিন্তু সুযোগ নেই। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো এখন আছে তারা আসলে শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার জন্য এক ধরনের প্রচেষ্টা করছে বলেও কি আপনার মনে হয়? এটা তলে তলে থাকতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতি শুধু রাজনীতির দলগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না, অন্যান্য দেশ দ্বারাও নিয়ন্ত্রিত, অন্যান্য জাতীয় শক্তি পার্টি দ্বারা কতটা নিয়ন্ত্রিত। সুবিধাভোগী হবে যদি আওয়ামী লীগ ফিরে আসে? জাতীয় পার্টি তার অবস্থান যেটা আছে এটাতে খুব বেশি একটা সুবিধা হবে এরকম না, কারণ অনেকেই মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম। 24-এর নির্বাচনে 26টা সিট দিয়ে আমাদের 10টা সিটের মধ্যে নামাই দিয়েছে আওয়ামী লীগ, ভোট হয়নি। 18 তো এটা হয়েছে, তার আগেও এটা হয়েছে। কাজে আওয়ামী লীগের সাথে যে আমাদের খুব বেশি একটা এরকম না। আমাদের কিছু নেতৃবৃন্দ ছিল যারা এখন আমাদের মধ্যে নেই, যারা বারবার মন্ত্রী হয়েছে, বারবার এমপি হয়েছে, তারা এই সুযোগটা নিয়েছে এবং তাদের বাইরে কাউকে আর এই জায়গায় আসতে দেয় নাই। কিন্তু এই কথাটা আমার দায়টা কাছে সত্যি মনে হয়। এই দায়টা কিন্তু দলকে নিতে হয়েছে। আপনি যদি ইতিহাসটা দেখেন, হুসাইন মাহমুদ এরশাদ 14 সালের নির্বাচনে যায় না, যার কারণে ওনাকে সুস্থ অবস্থায় সিএমএইচে নিয়ে বন্দি করে রাখা হয়েছে। পরবর্তী যদিও ওনাকে এমপি বানাই দেওয়া হয়েছে, এবং জেএম কাদের কিন্তু ওই বছর যায় না। আমি মহাজোটের মনোনয়ন পেয়েছিলাম, আমি প্রত্যাহার করেছি। এরকম আমাদের 160 জন প্রত্যাহার করেছিল তৎকালীন সময়। এরপরে যতগুলো নির্বাচন হয়েছে, আমরা কিন্তু একটা অংশকে ধরে রেখেছে যে মূল দল যদি না যায় ওই অংশ থেকে নির্বাচন করাবে, লাঙ্গল নিয়ে যাবে, বিভিন্ন সমস্যা ছিল। এবং
একটা অংশ বরাবরই ছিল মানে যে আওয়ামী লীগও না, আসলে জাতীয় বিভিন্ন পার্টি সময় অবস্থানে বাংলাদেশের থাকবে। সব রাজনৈতিক দলকেই ব্যবহার করেছে। এবং এটা তো জাতীয় পার্টিকে একটা 4 বার প্রশ্ন। ভাঙছে। দেলোয়ার হোসেন, এই যে আসলে আমরা মিশন ডিসেম্বরের কথা বলছি, শেখ হাসিনা তিনি আদৌ ডিসেম্বরে ঢাকার বিমানে চাপবেন কি না সেটাও তো একটা প্রশ্ন আছে। এবং এই যে আওয়ামী লীগ সব রাজনৈতিক দলকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছে, এখনো কি তারা ব্যবহার করছে নাকি এখন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকেই ব্যবহার করছে? না, আমি ওই মনিয়াপুর ওই কথার সাথে আমি একমত। আসলে শেখ হাসিনা আসবে কি আসবে না, আসলে ওইটার চাইতে বড় প্রশ্ন হলো তার অস্তিত্বটা আছে কি না। এখন সেই অস্তিত্বটাই তো আমরা বুঝতে পারছি না, কারণ তিনি তো আমাদেরকে দেখা দিচ্ছেন না। আর তিনি অডিওতে একটা বক্তব্য দিলেন, সেই বক্তব্যটাও যে তার নিজের বক্তব্য এটাও তো আমরা বুঝতে পারছি না। সুতরাং আমরা তো চাচ্ছি এবং বাংলাদেশের সরকারও তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক আবার তিনি প্রক্রিয়া যদি ফিরে চালাচ্ছে আসেন, এবং ফিরে আসার আমরা কথা বলার আগে আমরা মবের সৃষ্টি হতে দেখেছি আমরা। সাকিব আল হাসানের বাড়ির ঘটনা নিশ্চয়ই আপনি জানেন। মানে ফিরে আসলে যে বাংলাদেশে মব আবারও চূড়ান্ত পর্যায়ে যাবে না, সেই নিশ্চয়তা কি আপনারা দিতে না, পারবেন? সেই সাহস তো তার মধ্যে থাকতে হবে। আমি মনে করি শেখ মবটা তো আর তিনি তৈরি করবেন আমি না, মনে এখন করি যারা শেখ রাজনীতি হাসিনা করছেন তারা আসলে তৈরি করবেন কিনা? সাহসী নেত্রী না। না যদি না, সাহস- আইনের অনুশাসনের মধ্যে গেলে মব হবে কেন? মব হবে। উনি তো আসে আইনের সারেন্ডার মধ্যে যদি করবেন, থাকেন, উনি তো surrender সারেন্ডার করে করবেন। ভিতরে থাকবে, এরপরে তিনি মামলা আইনি প্রক্রিয়াটা তিনি চালিয়ে দেন। আমার কথা হলো শেখ হাসিনা আসলে সাহসী নেত্রী না। তিনি বারবার এইভাবে কিন্তু তার নেতাকর্মীদের ফেলে রেখে বারবার নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। 2007 সালেও একই রকম দেখেছি। সেই সময় দুই নেত্রীর কাছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য তৎকালীন যে সেনা শাসন ছিল তারা কিন্তু প্রস্তাব দিয়েছিল। খালেদা জিয়া কিন্তু যান নাই, এই জন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়। তিনি সেই প্রস্তাবে রাজি হন না, কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়ে তিনি চলে গিয়েছিলেন। আবার পরবর্তীতে পরিবেশ ভালো দেখে আবার ফিরে এসেছে। আবার 24-এর একই অবস্থা, তিনি তার দলীয় নেতা কর্মীরাও জানে না যে তিনি চলে যাচ্ছেন। জামায়াত তো নিজেদের প্রয়োজনে একবার আওয়ামী লীগের সাথে, আবার দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছে। না, আওয়ামী লীগের সাথে আমরা রাজনীতি করিনি। আমরা আওয়ামী লীগের সাথে কখনোই রাজনীতি করিনি। আমাদের 96 টু ইয়েতে আপনি হয়তো বলতে পারেন 91 টু 96 সালে ওই ঘটনাটা, সে সময় আমরা কেয়ারটেকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। তাদেরও দাবি ছিল, আমাদেরও দাবি ছিল, কিন্তু আমরা কখনো আওয়ামী লীগের সাথে আমাদের জোট হয়েছে এই ইতিহাস নেই। বরঞ্চ বিএনপির সাথে দীর্ঘ সময় আমাদের জোট। এবং সেই জোটে এখন আবার নানান রকমের বিএনপি ভাঙনের সুর দেখা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন ক্ষমতায় গিয়েছিল, জামাতের সহযোগিতা নিয়ে গিয়েছিল, এবং সেই সময় জামাতকে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অফারও দেওয়া হয়েছিল। বিএনপি সেই অফার জামাতের আমরা নেইনি। সহযোগিতা নিয়ে আমরা ক্ষমতায় দেশের গেছে, স্বার্থে, এখন আবার আওয়ামী জনগণের লীগের স্বার্থে আমরা বিএনপিকে সেই সময় সহযোগিতা ক্ষমতা চাইছে কিনা? সুযোগ করে দিয়েছিলাম। দেলোয়ার ভাইয়ের তথ্য কত একটুই আছে। আওয়ামী লীগের সাথে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক, আবার 86 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন আসছে। না না, নীলোফার আমি চৌধুরী, বলেছি যে নীলোফার জোট চৌধুরী। ভিত্তিক আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কখনোই আমরা সাথে, জোট ভিত্তিক কোনো আন্দোলন একই সাথে আন্দোলন। একই ইস্যুতে যখন একটু নিরাপত্তা caretaker আন্দোলন issue- করেছে। যখন কেয়ারটেকার ইস্যুতে সারা বাংলাদেশের মানুষ যখন একমত, নীলোফার চৌধুরী মনি। ঠিক তখন কথায় বলছি কথিত আছে সে যে আন্দোলনে আমরা যুগপৎ কথিত আন্দোলন আছে যে করেছি। কেয়ারটেকার সরকারটা হচ্ছে জামাতের ব্রোন চাইল্ড। এটা আওয়ামী লীগের উপর জামাতই ঘষিয়ে দিয়েছে এবং একসাথে আন্দোলন করেছে। আমরা দেখেছি শেখ হাসিনাকে গোলাম আজম সাহেবের পা ছুঁয়ে সালাম করতে একসঙ্গে, এটা দোষের কিছু এটা না, BNP লোকজন করতেই আসছে। পারে না, এটা আমরা অনেক আমাদের দেখেছি support শেখ নেওয়ার হাসিনার জন্য সাথে। সেসময় BNP তো নেতৃবৃন্দ আসছে। তারপরে এবং জামাতের আন্দোলনেই শেখ হাসিনা প্রলুব্ধ হয়ে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছে। কতদিন 174 দিন হরতাল, 73 দিন হরতাল করেছে, জ্বালাও পোড়াও করেছে, অনেক কিছু করেছে তখন। তো আচ্ছা, এটা মনির আমি বাবুকে বলবো একটা না, আমি প্রশ্ন শেষ করবো, করি। একটা প্রশ্ন করবো, সেই উত্তরটাও আপনি দিয়ে দিন। যে জামাত ইসলামী আপনাদেরকে সরকার ক্ষমতায় যাওয়ার জন্য 91 সালে সাপোর্ট দিয়ে আপনাদের, সেই জামাত কেন বিএনপির এগেইনস্টে তখন ভূমিকা রাখলো, এটা একটু বলবেন কি? কেন গেল আমি জামাত? একটা কথা জামাত তো বলি। যাওয়ার আচ্ছা, আপনার বিএনপির কথাটা বিরুদ্ধে যাওয়ার হয়েছে কথা তো? ছিল না। হ্যাঁ, আমি বলেন। যেটা বলছি সেটা হইলো যে একটা দল তার হিসাব করে, নিজস্ব হিসাব করে, হিসেবে তার যখন যেখানে ভালো লাগে, সুবিধা থাকে, তখনই একটা জোট করে। ছোট বড় সব দলই জোট করে। জামাত তার প্রয়োজনে একসময় জোট করেছে তত্ত্বাবধায়ক নিয়ে। জামাত তার প্রয়োজনে 91-তে বিএনপির সাথে আসছে। সেই সময় জামাত যার সাথেই যাইতো তারা সরকার গঠন করতো, আমি অস্বীকার করছি না, কিন্তু বিএনপির সাথে করেছে, বিএনপির সরকারে এসেছে, জামাতের সুবিধার যতটুকু পাওয়ার পেয়েছে। তারপরে না, জামাত না, চিন্তা আমরা করেছে, এখনো বলছি, আমরা আমি কোনো শেষ সুবিধা করি নেই, না, আপনার কোনো প্রশ্নের সুবিধা উত্তর নেই। দিচ্ছি। না, না, সুবিধা নেই। জামাত নেই শোনেন, ঘিরে আছে। নিজেকে এস্টাবলিশ করার জন্য 71-কে যেন বাংলাদেশের জনগণ ভুলে যায়, এই জন্য সব দলের সাথে তারা গিয়ে বুঝিয়েছে যে দেখো তোমার প্রয়োজনে কিন্তু আমাদের তুমি লিগ্যালিটি দিলা। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির দৈন্যতা, আমিও বলবো, জামাতের পক্ষ নিয়েই বলবো, এটা বাংলাদেশের রাজনীতিক দলগুলোর দৈন্যতা। তারা একরকম কথা বলে আরেক রকম কাজ করে, নইলে তারা আজকের এই জায়গাতে এসেও তার 71-এর হিসাবটা বলতে হয়। এটা মানে এই না যে 71-কে বাদ দিয়ে কিছু হবে। যদি 24 বাদ দিয়ে না হয়, যদি 91-90 বাদ দিয়ে না হয়, 71 বাদ দিয়ে তো আরও হবে না, কারণ সেটা আমার অস্তিত্ব, সেটা আমার স্বাধীনতা, সেটা আমার সার্বভৌমত্ব, সেটা আমার 56,000 বর্গমাইলের জায়গা। তো সেই জায়গা একটা জাতির সবচেয়ে
সবচেয়ে প্রলুব্ধ একটা জায়গা, সেটা হচ্ছে আমার সভরেন্টি। সেই সভরেন্টির জন্য যদি আমি যুদ্ধ করেছি, সেইখানে তারা যারা বিপক্ষে ছিল সময়ের প্রয়োজনে প্রত্যেকেই তাদেরকে সঙ্গে নিয়েছে। এখনো